আরে মির্জা ফখরুল ছাত্রনেতা, বিএনপির মহাসচিব হলেন। টোটাল জীবনটাই ওনার রাজনীতির সাথে যুক্ত আছে। সংকটকালীন সময় উনি বিএনপির মহাসচিব ছিলেন। ভাষায় প্রকাশ করার মতো সম্ভব না। ছবিটার দিকে তাকালেই জর্জরায় পানি আসে। ওনার শাসন এবং আদর অদ্ভুত। ওনার তো ছেলে নেই, দুইটা মেয়ে। শাসন এবং আদর দুইটাই ছেলের মতো আমাকে করতেন। ভারতপন্থী বা আওয়ামী লীগের সাথে তার সংশ্লিষ্টতার নানা ফাঁকফোকর খোঁজার চেষ্টা করে। আসলে পলিটিক্যাল ফিলোসফি কি? ধর্মান্ধ যে চর্চাটা সেটা ওনার মধ্যে নেই। নামাজ পড়েন, রোজা রাখেন, একসঙ্গে ইফতার করছি, একসঙ্গে নামাজে থাকছি। আওয়ামী লীগের সাথে পেরে উঠছিল না, যেহেতু বেগম খালেদা জিয়া কারাগারে ছিলেন এবং জনাব তারেক রহমান আজকে প্রধানমন্ত্রী, তিনি ছিলেন বিদেশে। দায়টা ওনার উপরে পড়তো, ব্যর্থতাটা অনেকে ওনার উপরে অঙ্গুলি নির্দেশ করতো যে মির্জা ফখরুলের ব্যর্থতার কারণে আন্দোলন সফল হচ্ছে না। আপনার কাছে কি মনে হয়? আসলে পিছনে গুলি চলতেছে, সামনে গুলি চলতেছে, আগুনের উপরে আপনারা অনেক সাংবাদিক আহত হয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন পডকাস্টের একটি নতুন পর্বে। আমি আপনাদের সঙ্গে আছি বদরুল আলম নাবিল এবং আমার সঙ্গে আছেন জনাব সাইরুল কবির। সাইরুল কবিরকে আপনারা অনেকেই চেনেন, আর যারা সাধারণ দর্শক যারা না চেনেন তাদের উদ্দেশ্যে বলছি, তিনি হচ্ছেন বিএনপি মিডিয়া সেলের একজন কর্মকর্তা। দীর্ঘ প্রায় 15 বছর বা তারও বেশি সময় ধরে বিএনপির যে মিডিয়া উইং, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী মরহুম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস উইং তারা সামলিয়েছেন। সাইরুল কবির তাদের অন্যতম। এছাড়া এখনও বিএনপি মিডিয়া সেল নামে যে সংগঠনটি কাজ করছে, বিএনপির তথ্য উপাত্য মানুষের কাছে পৌঁছে দিতে, বিএনপির রাজনীতি মানুষের মাঝে পৌঁছে দিতে যারা কাজ করছে বিএনপি মিডিয়া সেল, সে মিডিয়া সেল পরিচালনার অন্যতম কারিগর জনাব সাইরুল কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগতম জানাচ্ছি। বাংলা ভিশন দর্শক যারা আছেন, বাংলা ভিশনের কর্মকর্তা যারা আছেন এবং আপনি নাবিল ভাই, আপনাকেও স্বাগতম। ধন্যবাদ। আচ্ছা জনাব সাইরুল কবির, আপনি তো প্রায় আমি শুরুতে যেটা বলছিলাম যে প্রায় 15-16 বছর ধরে বিএনপি মিডিয়া উইংয়ের সাথে আপনি আছেন। একটা কঠিন সময়ে আপনি কাজ করেছেন, তো এখন তো আপনাদের জন্য সুসময়। তো ওই কঠিন সময় আর সুসময় এর মধ্যে পার্থক্য কি? কঠিন সময় সুসময় একটা তফাৎ আছে, সেটা আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, সেটা হলো ব্যক্তিগত সুবিধা। ব্যক্তিগত সুবিধাটাই হলো কঠিন সময় আর সুসময়। এছাড়া কঠিন সময় সুসময়ের কোনো তফাৎ নাই। আমি যদি নিজে ভালো থাকতে চাই তাহলে অনেক কঠিন সময় কিন্তু আমি নিজে ভালো থাকতে পারবো, কিন্তু আমি যদি চিন্তা করি যে আমি সবাইকে নিয়ে ভালো থাকবো, তাহলে অনেক সুসময় কিন্তু সবাইকে নিয়ে ভালো থাকা সম্ভব না। এখন আপনি আছেন, আমি ব্যক্তিগতভাবে কোনো সময় আমি কঠিন সময় সুসময় উপলব্ধি করি না। আমি সবসময় মনে করি একটাই সময়, কাজ, কল্যাণ এবং যে কাজটা করব সেই কাজের প্রতি মনোযোগী থাকব। যার কারণে আমার কাছে আসলে কঠিন আর সহজ আলাদা ওইভাবে চিন্তা করি না। আবারও রিপিট করব, কঠিন এবং সহজ সেটা হলো অ্যাবসলিউটলি ব্যক্তিগত। আমি ভালো থাকতে চাই তাহলে কিন্তু কঠিন না, যে পরিস্থিতিতে আমি ভালো থাকতে পারবো। আচ্ছা, তো সেক্ষেত্রে গত 15-16 বা 17 বছর বিএনপি যে ক্ষমতার বাইরে ছিল এবং নিগৃহীত ছিল, সেই সময় বিএনপির কথা যারা বলতো তাদের অনেককেই জেল জুলুম, খুন গুমের শিকার হতে হয়েছে। তা আপনিও যেহেতু ফোকাসে ছিলেন, আপনি সহ বিএনপির মিডিয়া উইংয়ে যারা কাজ করতো, বিশেষ করে চেয়ারপারসনের মিডিয়া উইংয়ে যারা কাজ করতো, তারাও তো ফোকাসে ছিলেন। তা আপনারা কি ধরনের সমস্যা ফেস করেছেন ওই সময়? ধন্যবাদ, এটা সুন্দর বলছেন। আমিও মামলার আসামি ছিলাম। প্রতি মাসে মামলা গিয়ে হাজিরা দিতে হতো। এই মামলাগুলো হয়তো বা খুব ফলো করে প্রচার হয় নাই, খুব সাবধানভাবে চলাচল করতাম। যেহেতু সাংবাদিকদের মধ্যে আমার মূল কাজটা ছিল, সেই কারণে আমার উপরে অন্যান্য নেতৃবৃন্দদের মতো আমার উপরে চাপটা কম ছিল। আমি দৃশ্যমান কাজ করতাম। যে প্রেস রিলিজটা দলের পক্ষ থেকে দেওয়া হতো, এই প্রেস রিলিজ আপনাদের মাধ্যমে আমি পৌঁছে দিতাম। আর বড় আকারে যেখানে বেশি গ্যাদারিং ছিল সেখানে আমি নিজে থেকে একটু এড়িয়ে চলতাম, অযথা গিয়ে আপনার মুখোমুখি যেন না হইতে হয়। এটা আমার ব্যক্তিগত একটা কৌশল ছিল, যেন আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ কিংবা কারোর সাথে আমার একটা
অবচেতন মানে অচেনা একজনের মাধ্যমে আমি ক্ষতিগ্রস্ত না হই, ওইটা আমি একটা সতর্কভাবে চলাচল করতাম। আমার পরিবারও এই আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের দ্বারা চাপে ছিল। আমার ভাইকেও গ্রেপ্তার করা হয়েছিল, আমার ভাই সার্ভেলেন্সে ছিলেন, পরিবারের সদস্যরাও এই একটা আতঙ্কের মধ্যে থাকতেন। আর আমি যেহেতু খুব মানে দলের প্রত্যেক নেতৃবৃন্দের সঙ্গে কাজ করতাম, সাংবাদিকদের সঙ্গে কাজ করতে গিয়ে চাপে থাকতে হইতো, তবে ওই চাপটা আমি মোকাবেলা করতাম আমি আমার কৌশলে, আমি আমার সাবধানতার মধ্য দিয়ে। অর্থাৎ এক শব্দ যদি বলি, আমি বাড়াবাড়িটা করতাম না, এড়িয়ে চলতাম। যার কারণে হয়তো আমি অন্য 10 জনের মতন সেই রকম পরিস্থিতির মুখোমুখি হয়নি। কিন্তু মামলা ছিল, হাজিরা দিতাম। আমাদের অনেক, প্রায় একটি মামলাতে ছিলাম আমরা 11 জন। এখন মাননীয় প্রধানমন্ত্রী প্রিন্সিপাল সচিব উনি আসামি ছিলেন, তারপর সাবেক ক্যাবিনেট সচিব উনিও ছিলেন এই মামলার আসামি, সাবেক অনেক কর্মকর্তাও ছিলেন এই মামলার আসামি। এই হলো পরিস্থিতিটা আর কি। আমি সাবধান সতর্কভাবে এড়িয়ে চলতাম জটিল আপনার ঘটনাগুলো। সর্বশেষ যদি দেখেন আপনি 28 অক্টোবরে যে এত বড় একটা ঘটনা ঘটলো আমাদের, আরো অনেক বড় ঘটনা, সর্বশ্রেষ্ঠ বলতে 28 অক্টোবর 2023 যেভাবে নির্বাচনের আগে যেভাবে আপনার একতরফা নির্বাচন, মানে যেটাকে বলা হয় ডামি আমি নির্বাচন ছিল আর কি, যেভাবে পুলিশ আমাকে আস্তে 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 করে মঞ্চে নিয়ে আসলো। সর্বশেষ মহাসচিবকে নিয়ে আমরা বের হলাম, পিছনে গুলি চলতেছে, সামনে গুলি চলতেছে, আগুনের উপরে আপনারা অনেক সাংবাদিক আহত হয়েছেন, কত মানুষ আহত হয়েছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব না, হিসাব নাই। এই পরিস্থিতি মোকাবেলা করছি। এক একটা ঘটনার পরে এক ধরনের মোকাবেলা করতে হইতো, প্রত্যেকটা ঘটনার পরে ভিন্ন ভিন্নভাবে মোকাবেলা করতে হইতো। মহাসচিব অ্যারেস্ট হয়ে যেতেন, সিনিয়র নেতৃবৃন্দ অ্যারেস্ট হয়ে যেতেন। আর যেহেতু আমি সাংবাদিকদের সাথে কাজ করতে হইতো, সেহেতু আমি আরও সাবধানে চলতাম, যেন আমি যদি আসলে গ্রেপ্তার হয়ে যাই তাহলে এত বড় একটা যে কর্মযোগ্য কাজ যে থেমে গেলে যে কী পরিস্থিতিটা হবে, তাই না? আরেকটা জিনিস আপনারা ভালো করে দেখছেন, মনে করেন যেদিন কোনো কর্মসূচি নেই দলে, সেদিনও কিন্তু কোনো না কোনোভাবে গণমাধ্যম বিএনপির উপস্থিতি ছিল, ওই ভূমিকাটা রাখতে পারতাম, এই সতর্কভাবে চলতাম বিদায়। কিন্তু আচ্ছা, আপনি যে প্রসঙ্গ এনেছেন মহাসচিব অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি যখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হয়েছেন সেই 2008 সাল বা 9 সালের কাউন্সিলের মাধ্যমে, তারপর থেকে আমরা দেখে আসছি যে আপনি তার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন বা এখনও আছেন। তো উনি যে এই এখন সেই পথ পরিক্রমা, এখন দেশের রাষ্ট্রপ্রধান, তো আপনার অনুভূতিটা কেমন, আপনি যেহেতু কাছ থেকে ওনাকে জানেন? আমি খুবই উচ্ছ্বসিত। আর ওনার সঙ্গে আমার ওই সময় থেকে পরিচয় না, ওনার সঙ্গে আমার পরিচয় হলো বিএনপি যখন সরকারে ছিলেন, উনি মন্ত্রী ছিলেন, কৃষি প্রতিমন্ত্রী। কোনো একটা ইস্যুতে ওনার 2001 সরকারের সময় কোনো একটা ইস্যুতে আমার এক আত্মীয় নেত্রকোনার একটা ইস্যুতে ওনার সঙ্গে আমি গিয়ে দেখা করি। দেখা করার পরে প্রথম সাক্ষাতে আমি ওনার প্রতি মানে কি বলবো, মানে শ্রদ্ধা মুগ্ধ হই, এক ধরনের শ্রদ্ধা জন্ম নেয়। এবং উনি ওই কাজটার জন্য ঠাকুরগাঁ যাকে বলে দেওয়া দরকার ছিল তাকে বলে দিয়েছিলেন এবং সুন্দর মতো কাজটা সমাধান হয়। তারপর থেকে আমি আমার মতো করে ওনার সঙ্গে একটা কমিউনিকেশন ছিল টুকটাক। 11 মঈন ফখরুদ্দিনের সময় যে আমরা যে কজন তখন সক্রিয়ভাবে কাজ করছি, দৈনিক দিনকাল অফিসে, পত্রিকা অফিসে বসে আমরা কাজ করতাম, আপনারা তখন সাংবাদিক ছিলেন, সেই সময় দেখেছি ওনার কিছু কাজ খুব কাছে থেকে। তো খন্দকার বিএনপির মহাসচিব খন্দকার দিলদার হোসেন, যিনি মরহুম, ন্যাম ভবনে একটা ছোট্ট জায়গায় আমরা কাজ, সাংবাদিকরা সংবাদ সম্মেলন করতে হইতো, ওই যোগাযোগটা ছিল। আবার বিএনপি সরকারের সময় মাননীয় প্রধানমন্ত্রী তখন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন করেন। লাকিলি আমি 2টি ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে গিয়েছিলাম। একটা হলো আপনার ঠাকুরগাঁ প্রথম সম্মেলন ছিল, আরেকটা হলো সর্বশ্রেষ্ঠ ঢাকা, ওইটাই ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনটাও সেখান থেকে শুরু। এরপর থেকে ওনার সঙ্গে একটা ভালো সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। আর ওনার সঙ্গে সম্পর্ক মানে ভালো সম্পর্ক হওয়ার অন্যতম কারণটা হলো উনি যেমন সচেতন, এরকম তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, এরকম
নৈতিক দিক দিয়ে অনেক শক্তিশালী, যাকে বলা হয় ইন্টেলেকচুয়ালি অনেস্ট। এরকম অনেস্ট ইন্টেলেকচুয়ালি খুবই কম যাদেরকে সঙ্গে চলাচল করছি। সেই সুবাদে নিবিড় সম্পর্কটা হয়েছে, অনেক কাজে অনেক ঘটনার সাক্ষী, অনেক ঘটনার সাথে জড়িত। আর মহামান্য রাষ্ট্রপতি হওয়ার পরে আমার ব্যক্তিগত উপলব্ধিটা তো নিঃসন্দেহে অনেক বড়, কিন্তু একটা বিষয় একটু কাজ করে, ওনার মতো যেরকম একজন রাজনীতিক, আপাদমস্তক একজন রাজনীতি নিয়ে যেভাবে উনি চিন্তা করেন, রাষ্ট্র নিয়ে যেভাবে চিন্তা করেন, বিএনপিকে যেভাবে ধারণ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যেভাবে ধারণ করেন, দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে যেভাবে উনি ধারণ করেন, বর্তমান প্রধানমন্ত্রী ওনাকে উনি তো প্রায় সমবয়সী, কিছু বয়সের ডিফারেন্স, কিন্তু খুব ভালো একটা সম্পর্ক যেভাবে ধারণ করেন, এই জায়গা থেকে ওনার রাষ্ট্রপতি হয়ে যাওয়ার পরে রাজনীতির একটা শূন্যতা থাকবে, এটা আমাকে একটু পীড়া দিচ্ছে। কারণ রাজনীতির দুইটা, একটা হলো আপনার সাংগঠনিক রাজনীতি, একটা হলো সোসাইটির রাজনীতি, দুইটার সঙ্গে উনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ছাত্রনেতা থেকে শুরু করে বিএনপির মহাসচিব হলেন, টোটাল জীবনটাই ওনার রাজনীতির সাথে যুক্ত আছে। জিয়া রহমান স্যারের সময় উনি সরকারের গুরুত্বপূর্ণ একটা উপরাষ্ট্রপতি, ওনার সঙ্গেও দায়িত্বে ছিলেন। তো সেই জায়গা যে এত লম্বা যে জার্নিটা রাজনীতির, এই জার্নিটা কয়জনের, আর বিএনপি মতো দলের, এবং বিশেষ করে যে সংকটকালীন সময় উনি বিএনপির মহাসচিব ছিলেন, এই সংকটটা তো কোনো ভাষায় প্রকাশ করার মতো, বাংলাদেশে কখনো এরকম সংকট তৈরি হয়নি, ভাষায় প্রকাশ করার মতো সম্ভব না। একটা ছবি যদি আপনারা দেখেন, আমি মাঝে মধ্যে এই ছবিটা আমি দেখি, ওনার একটা ছবি, মানে ছবিটার দিকে তাকালেই জর্জরায় পানি আসে। কোনটা? উনি কারাগারে ছিলেন, খুবই অসুস্থ ছিলেন, ওনাকে জামিনে মুক্ত দেওয়া হচ্ছে না চিকিৎসার জন্য, অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত আপনার ফুল বেঞ্চে থেকে ওনার আপনার জামিন নেওয়ার জন্য আপনার মুভ করতে হয়েছে। মুমূর্ষ চেহারা ছিল। পিজি হাসপাতাল থেকে যেদিন উনি জামিনে মুক্ত পান, হুইল চেয়ার করে নিয়ে যায়, ওই ছবিটা দেখাই যায় না কি পরিমাণ নির্যাতন উনি ভোগ করছেন, কত মামলা, কতবার কারাগার থেকে মুক্ত হয়েছেন, তাই না? এরকম একটা রাজনীতিক রাষ্ট্রপতি হওয়াটা যেমন রাষ্ট্রের জন্য একটা আপনার ব্যক্তিত্ব বাড়ছে, রাষ্ট্রের সম্মান বাড়ছে, সরকারের সম্মান বাড়ছে, মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান বাড়ছে, কিন্তু রাজনীতির জায়গাটা একটা শূন্যতা আছে, এবং এই শূন্যতাটা পূরণ করাটা কঠিন কিংবা জটিল। আচ্ছা, তো ওনার সাথে তো আপনার অনেক স্মৃতি আছে, আপনার কাছ থেকে একটা স্মৃতি শুনতে চাই যেটা আপনাকে আপ্লুত করে এখনো বা প্রভাবিত করেছে আপনাকে। না, স্মৃতি অনেক, একটা সুনির্দিষ্টভাবে স্মৃতি বলা যায় না, কারণ ওনার শাসন এবং আদর অদ্ভুত। মানে ওনার তো ছেলে নেই, দুইটা মেয়ে, এক মেয়ে বিদেশে থাকেন, আরেক মেয়ে দেশে থাকেন। যিনি বিদেশে থাকেন উনি খুব রাজনৈতিক সচেতন মেয়ে, বুদ্ধিমতী, খুবই বিচক্ষণ। আর যিনি দেশে আছেন উনি একদম সাধারণভাবেই আর কি, মানে গৃহিণীর জীবনযাপন করছেন না, উনিও খুব ক্রিয়েটিভ মানুষ, ডিজাইনার হিসাবে আপনার এখানকার ওই সাবকন্টিনেন্টাল একটা পুরস্কার পেয়েছেন যতটুকু জানি, লিবার ব্রাদার্সের একটা কম্পিটিশনে ডিজাইনার, এবং একটা ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষকতা করেন। উনি ক্রিয়েটিভ, কিন্তু ওনার বড় মেয়ে রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে, তারপর উনি অস্ট্রেলিয়াতে আছেন, সরকারি স্বাস্থ্য মন্ত্রণালয়, সম্ভবত স্বাস্থ্য মন্ত্রণালয়ে সরকারি চাকরি করছেন, অস্ট্রেলিয়ান সরকারে। স্মৃতি অনেক, বললাম না, ওনার শাসন এবং আদর দুইটাই ছেলের মতো আমাকে করতেন, ছোট ভাইয়ের মতো করতেন। আর ওনার ব্যক্তিগত যে স্টাফ আছে ইউনুস আলী, তার উপর কিছু শাসন দিত। আমি আবার ইউনুসের বিষয়গুলা একটু নিজের মতো করে দায়িত্ব নিতাম, যে তার উপরে যেন চাপটা কম হয়। এক ধরনের ওনার, মানে আমি পার্টির পদে মিডিয়া ছেলে, কিন্তু অনেকেই মনে করতো যে আমি ওনার একজন স্টাফ কিংবা ওনার একজন সহকর্মী ওই হিসাবে। তো সুনির্দিষ্ট স্মৃতি ওইভাবে বলতে চাই না, কারণ প্রত্যেকটি ঘটনায় আমার আসলে স্মৃতি। শাসন যে কারণে উনি আমাকে শাসন করছেন, ওইটাও আমার কাছে একটা আনন্দ, যেমন স্মৃতি,
আমার সচেতন হওয়ার, সংশোধন হওয়ার যেমন একটা স্মৃতি, আবার ভালো একটা কাজে যেভাবে আদর করছেন ওইটাও আমার মধ্যে একটা উচ্ছ্বাসের স্মৃতি। তো এরকম অনেক আছে, খাওয়ার টেবিলে আছে, গাড়িতে আছে, অফিস রুমে আছে, অনেক অনেক, মানে এটা ওনার সাথে অনেক বিষয়, যে কোনো বিষয়ে, রাজনীতির বিষয়ে, দলের সাংগঠনিক রাজনীতি, অন্যান্য দল, সোসাইটির অন্যান্য বিষয়, অনেক বিষয় খোলামেলা আলাপ হতো। যার কারণে খোলামেলা আলাপে, যেহেতু উনি বিএনপির মহাসচিব, উচ্চশিক্ষিত, উচ্চ রাজনীতি সচেতন, আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এটা মানে কোনো অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন যারা দলের ভিতরে যেতটুকু প্রভাবশালী, দলের বাইরেও কিন্তু আরেকটা প্রভাব থাকা দরকার পড়ে। ওনারটা সবার চেয়ে ভিন্ন, দলের এবং দলের বাইরে সমাজে কিন্তু ওনার আলাদা একটা গ্রহণযোগ্যতা আছে এবং ওনার বন্ধু লেভেলে যারা আছে, সহকর্মী, সবাই অসাধারণ, চমৎকার। ওনাদের সঙ্গে আমার পরিচয় ওনার মাধ্যমে হয়েছে। ওনারাও আদর করতেন, উনি যেভাবে আদর করতেন ওনার সহকর্মীরাও আমাকে সেভাবে আদর করতেন। তো সুনির্দিষ্ট আসলে স্মৃতি বলতে চাই না, অনেক ঘটনা, প্রত্যেকটা সমান। আমাকে যে কাজে শাসন করছেন এটা আমার ভালোর জন্য, ওইটা আমার একটা স্মৃতি। আবার ভালো একটা কাজে যেটাকে আমাকে আদর করছেন ওইটা আমার একটা স্মৃতি। আচ্ছা, আপনি ওনাকে তাইলে চেনেন হচ্ছে 2001 সালে উনি যখন কৃষি প্রতিমন্ত্রী ছিলেন এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির হয়তো সভাপতি ছিলেন তখন থেকে আপনি তাকে চেনেন। এখন সে দেশের রাষ্ট্রপতি, বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে। তো ওনার যে এই যে আগামী 5 বছরের যে উনি রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করে থাকবেন, এই সময়টা বাংলাদেশের জন্য, রাজনীতির জন্য, রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। তো উনি এখানে কেমন করবেন, আপনার পূর্বাভাস কি বলে? না, ওনার যোগ্যতা এবং বিচক্ষণতা যা আছে তাতে তো উনি সব জায়গায় উনি সফল। ছাত্র জীবন থেকে শুরু করে, শিক্ষকতা জীবন থেকে শুরু করে, রাজনীতির জায়গা থেকে শুরু করে, পারিবারিক জায়গা থেকে শুরু করে, সব জায়গাতে উনি সফল, কোনোটাই তো ব্যর্থ না। তো ওইখানেও উনি অবশ্যই রাষ্ট্রের জন্য, সরকারের জন্য উনি সফল হবেন, এটা তো আমার আত্মবিশ্বাস আছে, নিঃসন্দেহে আত্মবিশ্বাস আছে। আর এটা আসলে সময় বলে দিবে তখনকার পরিস্থিতিটা এবং ওনার শারীরিক অবস্থানটা, বয়স তো বাড়ছে, তাই না? তো সেই সুবাদে ওই সময় আসলে বলা যাবে যে পরিস্থিতিটা আসে। তবে ওনার যে মেধা এবং যোগ্যতা, যতটুকুই মেধা এবং যোগ্যতা আছে, ওইটি দিয়ে আপনি যে সংকটে যখন আসুক না কেন সবটুকু মোকাবেলা করার মতন ওনার সেই সামর্থ্য এবং যোগ্যতা আছে, পারবেন এবং অবশ্যই ভালো পারবেন। আচ্ছা, এক্ষেত্রে বিষয়টা হচ্ছে উনি এতদিন ছিল বিএনপির মহাসচিব, এখন উনি কিন্তু কোনো দলের না, এখন রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানুষ চায় যে উনি দেশের মানুষের রাষ্ট্রপতি হয়ে উঠুন। ওনার পক্ষে সেটা কতটুকু পারা সম্ভব, এই দলের ঊর্ধ্বে ওঠার? আমি তো বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সেটা বিশ্বাস করেন, কারণ ওনার মতো একজন ব্যক্তিকে উনি রাষ্ট্রপতি বানিয়েছেন তো রাষ্ট্রের সৌন্দর্য বৃদ্ধির জন্য, সরকারের সুনাম বৃদ্ধির জন্য, সরকার প্রধানের মাননীয় প্রধানমন্ত্রীর সুনাম বৃদ্ধির জন্য, সেটা উনি দুটি করতে পারেন। উনি অবশ্যই দেশের রাষ্ট্রপতি, আর দলের যে দল রাজনীতি করার সময় যে দলের প্রতি যে ওনার আনুগত্য ছিল, সেটা ওনার ভিতরের ক্রিয়া, ওইটা ওনার ভিতরে লালন করার ক্রিয়া, তাই না? যেমন আপনি এখানে যে কাজটা করেন ওটা জীবিকার জন্য, কিন্তু বাইরে যেটা করেন ওইটা আবার জীবনের জন্য। তো উনি রাষ্ট্রপতি, রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি, মাননীয় প্রধানমন্ত্রী ওই বিবেচনায় ওনাকে রাষ্ট্রপতি দিয়েছেন। উনি রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি হিসাবে রাষ্ট্রকে ধারণ করবেন, আর উনি মানুষ হিসাবে যে দলের রাজনীতিটা করে আসছেন, অবশ্যই তিনি চাইবেন এই দল যেহেতু সরকারের ভাবমূর্তি যেন উজ্জ্বল হয়। ওনার আচরণে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং ওনার আচরণে সরকার জনগণের কাছে আরও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। আমি বিশ্বাস করি উনি বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন এবং রাষ্ট্রপতি হওয়া উচিত। আচ্ছা, রাষ্ট্রপতি প্রসঙ্গে শেষ প্রশ্ন আপনাকে করতে চাই। ওনার যারা সমালোচক, অর্থাৎ বিরুদ্ধ রাজনীতির যারা সমর্থক, তারা বলেন উনি ভারতপন্থী বা আওয়ামী লীগের সাথে তার সংশ্লিষ্টতার নানা ফাঁকফোকর খোঁজার চেষ্টা করে। আসলে
ওনার রাজনীতি পলিটিক্যাল ফিলোসফি কি? না, ওনার রাজনৈতিক পলিটিক্যাল ফিলোসফি একদম স্পষ্ট। আমি যত কাছে থেকে নিবিড়ভাবে দেখছি, উনি সম্পূর্ণ দেশপ্রেমিক, উদার গণতান্ত্রিক চিন্তা, এবং আপনার যে আপনার ধর্মান্ধ যে চর্চাটা সেটা ওনার মধ্যে নেই। উনি ধর্ম চর্চা করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, একসঙ্গে ইফতার করছি, একসঙ্গে নামাজে থাকছি। সমালোচনা যেটা বলছেন এটা হলো সবচেয়ে সহজ একটা বিষয়। এটা আপনার বেলা, আমার বেলাও, কিংবা অন্যের বেলাও। যোগ্যতা সম্পন্ন ব্যক্তির সঙ্গে যখন কেউ পেরে ওঠে না, তখন সবচেয়ে সহজ রাস্তাটা মানুষ গ্রহণ করে, সেটা হলো তার চরিত্র হনন। সেটা যে পর্যায়ে হোক, সেটা আমি হই, আপনি হন, আমার সন্তান হোক, আমার মা, আমার স্ত্রী, আমার ভাই বোন, যে হোক না কেন, যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তির সঙ্গে যখন আপনি পেরে উঠবেন না, তখন তার চরিত্র হনন করাটাই হলো সহজ রাস্তা। তো ওনার চরিত্র হননটা কোনটা করবে? ওনার তো অন্য একটা চরিত্র হনন করার সুযোগ নাই। ওনার একটা রাজনৈতিক চরিত্র হনন করতে চাইছে, যে উনি অমুক পন্থী, ভারতপন্থী, অমুক পন্থী, অমুক, এটা একটা সহজ রাস্তা অবলম্বন করা। উনি দেশপ্রেমিক, দেশের স্বার্থে যে বিষয়টা ওনার কাছে ভালো ওইটাই উনি ধারণ করছেন। আর যেহেতু মানুষ হিসাবে আচার আচরণে একজন একভাবে দেখতে পারে, তাই না? গ্লাসে অর্ধেক পানি না গ্লাস অর্ধেক খালি, দৃষ্টিভঙ্গি। আচ্ছা, উনি দেশপ্রেমিক। আচ্ছা, এক্ষেত্রে বিএনপির কোনো নেতাকর্মীর মধ্যে এক ধরনের, ওনার সম্পর্কে এক ধরনের নেগেটিভ কথা আমরা শুনেছি গত 15-16 বছর, যে বিএনপি তো এই গত 15 বছরও নিশ্চয়ই জনপ্রিয় একটা দল ছিল, অথবা হয়তো প্রথম 1 নম্বর জনপ্রিয় দল ছিল, কিন্তু আওয়ামী লীগের সাথে পেরে উঠছিল না। যেহেতু বেগম খালেদা জিয়া কারাগারে ছিলেন এবং জনাব তারেক রহমান আজকে প্রধানমন্ত্রী, তিনি ছিলেন বিদেশে, দায়টা ওনার উপরে পড়তো, ব্যর্থতাটা অনেকে ওনার উপরে অঙ্গুলি নির্দেশ করতো যে মির্জা ফখরুলের ব্যর্থতার কারণে আন্দোলন সফল হচ্ছে না। আপনার কাছে কি মনে হয় আসলে ওনার দায় কতটুকু? আপনি খুব খুব সচেতনভাবে চিন্তা করবেন। আওয়ামী লীগ সরকার ছিল নামে, আওয়ামী লীগ সাংগঠনিক কোনো অ্যাক্টিভিটি ছিল না, আওয়ামী লীগের কোনো রাজনীতি ছিল না। আওয়ামী লীগ সরকার ছিল প্রশাসনের যন্ত্রের উপর ভিত্তি করে। সারা দেশে আওয়ামী লীগের যে অফিসগুলো ছিল, পুলিশ এবং প্রশাসনের উপরে আওয়ামী লীগ সরকার ছিল। আওয়ামী লীগ যদি রাজনীতি থাকতো আর বিএনপি যদি রাজনীতি না থাকতো, তাহলে আপনি বিএনপিকে বলতে পারতেন আওয়ামী লীগ যেভাবে সরকার পরিচালিত করছে, কিংবা আওয়ামী লীগ বিরোধী দলকে যেভাবে দমন পীড়ন করছে, এই যে এত মামলা ছিল আমাদের বিরুদ্ধে, এই মামলাগুলো কে দিয়েছে? পুলিশবাদী মামলা। তো সে জায়গা আওয়ামী লীগ নিজের রাজনীতি করে নাই, বিএনপি রাজনীতিটা কোথায় করবে? আর বিএনপি তো তখন আইন শৃঙ্খলা বাহিনী মামলা, হামলা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন মোকাবেলা করতে হয়েছে। এরকম একটা মোকাবেলার মধ্য দিয়ে যে বিএনপি যে টিকে ছিল, যদি একটা শব্দে বলি, যে পরিমাণ রক্তক্ষরণ হয়েছে, এই রক্তক্ষরণতে মুহূর্তের মধ্যেই আপনার মারা যাওয়ার কথা, কিন্তু বিএনপি মারা যায় নাই, ঐক্যবদ্ধ ছিল। এটাও তো বড় না, মারা যায় নাই। কারণটা কি? কারণ একটাই, কারণ কিন্তু একটাই, একটা হলো যে বিএনপি রাজনৈতিক ফিলোসফি আছে, সেই রাজনৈতিক দর্শনটা বাংলাদেশি জাতীয়তাবাদ। তো বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনৈতিক দর্শন, এখান থেকে বিএনপির শক্তি, এখান থেকে বিএনপি বারবার উঠে দাঁড়ানো। আওয়ামী লীগের সময় বিএনপির রাজনীতি ছিল না, কিংবা সাংগঠনিক সামর্থ্য ছিল না, কিংবা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনাকে নিয়ে অপবাদ কারো দেওয়া, ওইগুলা হলো কথার বলা। আপনাদের বিভিন্ন টকশোগুলোতে দেখেন, আওয়ামী লীগ সরকারের সময় শুধু টকশোগুলোতে আপনার গলাবাজি করা ছাড়া আর কি, আরো প্রমাণ যে গত এই যে 2-2.5 বছর হয়ে গেল, 2-2.5 বছরে আওয়ামী লীগের বিন্দুমাত্র কোনো উপলব্ধি হয়েছে কারো, কিংবা বিন্দুমাত্র কোনো ভালো কিছু দিতে পারছে না? তাদের না পারার কারণটা কি? রাজনীতিতে উপস্থিতিই নাই। না পারার কারণটা একটাই, যে তারা জুলুম, নিপীড়ন, নির্যাতন করছে, রাষ্ট্রের মেশিনারি এবং আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা সরকার পরিচালিত করছে, তারা রাজনীতি করে নাই। আর বিএনপি এটা মোকাবেলা করে তার রাজনীতিটা সে ধারণ করে রাখছিল, যার কারণে সে এখন রাষ্ট্র নেতৃত্ব দিচ্ছে। বিএনপির মহাসচিব, আমি তো বললাম, বিএনপির মহাসচিব এবং বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, ওনাদের ব্যাপারে অভিযোগ দেওয়াটা সহজ। কেন?
যোগ্যতার ভিত্তিতে মোকাবেলা করতে না পেরে চরিত্র হনন করা, আর কিছু না। জি, তো ঠিক আছে, আমরা প্রসঙ্গ পরিবর্তন করি। এখন একটা নতুন বাস্তবতার মধ্যে এসেছে, যেহেতু বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, সে আপনারা সরকারে আছেন, মানে আপনার দল সরকারে আছে, তো সেক্ষেত্রে যে মিডিয়ার যে একটা নিয়ন্ত্রণ নিতে সব সরকারই চায়, আগের সরকারও চেয়েছে, বর্তমান সরকারও কি আসলে মিডিয়া নিয়ন্ত্রণ করতে চায়? আপনার কাছে কি মনে হয়? আপনি একটা মিডিয়া কর্মী হিসেবে উপলব্ধি কি আপনার? না, আমি মিডিয়া কর্মী হিসেবে যেটা দেখছি, এবং আপনারা সাংবাদিক হিসাবে সরাসরি কাজ করছেন, শব্দগতভাবে অনেক তফাৎ। বিএনপি সরকার নিয়ন্ত্রণ শব্দটায় ধারণ করে না। নিয়ন্ত্রণ শব্দটাই বিএনপির কারো কাছেই আমার মনে হয় না এই শব্দটা আছে। বিএনপির যেটা আছে যে গণমাধ্যম সে পূর্ণ স্বাধীনতা উপভোগ করুক। গণমাধ্যম যদি পূর্ণ স্বাধীনতা উপভোগ করতে পারে তাহলে সরকারের জন্য, গণতন্ত্রের জন্য ভালো। একটা গুরুত্বপূর্ণ গণমাধ্যম, কথা আমরা এখন বাংলা ভিশনে কথা বলতেছি। জি, বাংলা ভিশন যদি একটা ভুল নিউজ সে উপস্থাপন করে তাহলে ক্ষতিটা কার আগে হবে, সরকারের না বাংলা ভিশনের? প্রথমে বাংলা ভিশনে। বাংলা ভিশনে। জি, তো বাংলা ভিশনের নিজেরই কিন্তু একটা দায়িত্ব বোধ আছে যে আমি ভুল নিউজ কিংবা খারাপ নিউজটা উপস্থাপন করব না, তাই না? জি, তাহলে আমার তো তার উপর নিয়ন্ত্রণ করা দরকার পড়তেছে না। সে নিজেই কিন্তু ভুল নিউজ হলে নিজে সে সংশোধন করবে। আমার দরকারটা হলো যে সরকার যে কাজগুলো করতে চাচ্ছে সেই কাজগুলা যেন গণমাধ্যম গঠনমূলকভাবে তুলে ধরুক। সরকার যে কাজটা ভুল করতেছে সেই কাজটা আবার গণমাধ্যম গঠনমূলকভাবে উপস্থাপন করুক, যেন সরকার সেটা থেকে সংশোধন করতে পারে। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করবে না, সরকার গণমাধ্যমের সঙ্গে বন্ধুত্ব সুলভ সম্পর্ক করবে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের অন্যান্য মন্ত্রীগণ এবং এই সম্পর্কিত যারা আছে তারা। আর আমরা যেহেতু আপনি চিন্তা করে দেখেন, বিএনপির মিডিয়া সেল এই গত আন্দোলনের সময় টোটাল গণমাধ্যমের কাছে, বাংলাদেশের শুধু না বিশ্বের অন্যান্য গণমাধ্যমের কাছে কিন্তু বিএনপি মিডিয়া সেল অনেক গুরুত্বপূর্ণ ছিল। বিএনপির আরেকটা অফিসিয়াল পেজ আছে যারা পার্টির পেজ, এই পেজটা গুরুত্বপূর্ণ ছিল, নির্ভরশীল, তাদের উপরে আস্থা আছে। এই আস্থাটা রাখার কারণটা কি? আপনি যদি আপনার উপরে যদি আমার জুলুম থাকে তাহলে আমারটা তো জুলুম হবে না, তাহলে তো এটা চোখে ধরা পড়বে যে বিএনপি মিডিয়া সেলের উপরে জুলুম না, আমার উপরে জুলুম আছে, তাই না? অতএব কিন্তু আমাকে যেহেতু আমার ভালো রাখতে হবে, অন্যকে ভালো রাখতে হবে। বিএনপি মিডিয়া সেলকে যদি ভালো রাখতে হয় তাহলে বাংলা ভিশনকেও ভালো রাখতে হবে, আর বাংলা ভিশনকে ভালো রাখতে গেলে আপনার অন্য চ্যানেলকেও ভালো রাখতে হবে, তাই না? যার কারণে বিএনপি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মন্ত্রীগণ কেউই মিডিয়া নিয়ন্ত্রণ করবে না, একদম নিশ্চিত থাকতে পারেন। মিডিয়ার সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক থাকবে, সরকারের প্রয়োজনে, দেশের প্রয়োজনে। আচ্ছা, আপনি বিএনপি মিডিয়া সেলের প্রসঙ্গ যেহেতু এনেছেন, তো বিএনপি মিডিয়া সেলের প্রথম যিনি আহ্বায়ক ছিলেন জনাব জহিরুদ্দিন স্বপন, কি কয়েকদিন আগেও তিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। এই দায়িত্বটা পরিবর্তন হয়েছে, আন্দালিব রহমান পার্থ হয়েছে। এই পরিবর্তনের কি কারণ হতে পারে আপনার কাছে মনে হয়? আপনি তো সরকার চালান না, আপনি তো আর যতটুকু আপনার মনে হয়, কি মনে হয়? না, মাননীয় প্রধানমন্ত্রী পরিবর্তন করছেন এবং তাৎক্ষণিকভাবে ওনাকে আরেকটি পদ দিয়েছেন, রাজনৈতিক উপদেষ্টা, মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। এবং জহিরুদ্দিন স্বপন শুধু মিডিয়া বান্ধব না, মিডিয়ার সাথে সম্পর্ক ভালো না, উনিও আপাদমস্তকে একজন রাজনীতিক। তো রাজনীতিটা উনি ভালো বুঝেন, মাননীয় প্রধানমন্ত্রীও সম্ভবত রাজনীতির বিষয়টাকে মনোযোগ দিয়েছেন। এখন কেন ওনাকে পরিবর্তন করছেন সেটা মাননীয় প্রধানমন্ত্রী ভালো জানেন। আর যাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে তিনিও আপনাদের খুব পরিচিত মুখ, স্মার্ট, উনি ভালো করবেন। আর মন্ত্রী পরিবর্তন করা, মন্ত্রীকে আবার নতুন আরেকজন মন্ত্রী আনা, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব এখতিয়ার। আর এই বিষয়গুলো আসলে যত আপনার খুঁজতে যাওয়া হবে ততই আপনার এক ধরনের সময় নষ্ট হবে। কারণ প্রত্যেকের একটা কাজের গতি থাকে, কাজের পছন্দ অপছন্দ থাকে, তাই না? এবং জহিরুদ্দিন স্বপন ভাই এবং খুবই সজ্জন রাজনীতিক, বুদ্ধিমান রাজনীতিক, চিন্তাশীল রাজনীতিক। মাননীয় প্রধানমন্ত্রীকে রাজনৈতিকভাবে উনি অনেক বড় সহযোগিতা করতে পারবেন, এটা আমার বিশ্বাস করি, মনে করি। আচ্ছা, এই যে মানে বিএনপি সরকারে আসার পর থেকে এই 6 মাস পার হলো, এই সময়
কোনো যারা ধরেন 24-এর অভ্যুত্থান কে ধারণ করেন, এদের অনেকে অভিযোগ করেন যে গণমাধ্যমের ভিতরে এখনো ফেসিবাদের অনেক দোসরের নিয়ন্ত্রণ আছে। আপনার কাছে কি মনে হয়, এখনো নিয়ন্ত্রণটা ফেসিবাদের দোসরদের কাছে আছে? আপনার কাছে কি মনে হয়? আপনি না, যেহেতু ওইটা সবাইকে ভালোভাবে চেনেন। না, ওইটা হলো যে গণমাধ্যম কর্মী তো মনে করেন এই সমাজ থেকেই উঠে আসা। জি। গণমাধ্যম কর্মীদের নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। হুম, এই সমাজের কাকে কিভাবে ফেলে দিবেন, হুম, তাই না? যে অপরাধী সে কিন্তু নিজে থেকে সরে গেছে, হুম, পালিয়ে গেছে, হুম, সরে গেছে, পালিয়ে গেছে, হুম, তাই না? হুম, যে অপরাধী হুম, আর যে কাজের কারণে জীবিকার প্রয়োজনে বাস্তবতা নিরিখে যদি কিছু তার ভুল থেকে থাকে, সেটা সে নিজে কিন্তু সংশোধনও করছে কিংবা করবে। আর কোন প্রতিষ্ঠানে কিভাবে আছে, এটা যে প্রতিষ্ঠানে যারা কাজ করছেন তারাই ভালো জানবেন। আমি মনে করি যে যে প্রতিষ্ঠানে যারা কাজ করছেন তাদেরও দুই পক্ষেরই দুইটা ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। যার মধ্যে উপলব্ধি হয় তাকে একটু সুযোগ দেওয়া, আর যিনি নেতৃত্ব দিবেন তিনি আরও নেতৃত্বটা বড় করবেন। আর অপরাধের শাস্তি আপনি দেন কিংবা আপনি না দেন, আমি অপরাধ করলে আপনি আমাকে শাস্তি না দিলেও কিন্তু এন্ড অফ দ্য ডেতে আমি অপরাধের শাস্তি পাবই। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রসঙ্গ আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে দেশের মিডিয়ার বাইরে সামাজিক মাধ্যম তো এখন একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং আন্তর্জাতিক মিডিয়াও এখন যেহেতু গ্লোবাল ভিলেজ, সব খবর সব জায়গায় পৌঁছে যায় দ্রুতই। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে সরকার, আমাদের যে জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, তার বিরুদ্ধে পালাতক যে শক্তি আওয়ামী লীগ, শেখ হাসিনার নেতৃত্বাধীন, তাদের অনেক বক্তব্য, তাদের পক্ষে অনেক যুক্তি বয়ান তৈরি করার চেষ্টা হচ্ছে, যেটা আমার কাছে মনে হয় যে অনেক সময় সরকারের বক্তব্যের চেয়েও জোরালোভাবে বা বলিষ্ঠভাবে আসছে। এইটা সরকার পারছে না কেন? না, সরকার যদি ওই বক্তব্য মোকাবেলা করে তাহলে সরকারের কাজটা কে করবে? সরকারের নৈতিক কাজটা হলো রাষ্ট্রের কল্যাণ করা, জনগণের স্বার্থ রক্ষা করা, দেশের উন্নয়ন করা, সুশাসন নিশ্চিত করা। এই কাজটা করব না আপনার সমালোচনাটা নিয়ে আমি মনোযোগী থাকব? আমার বিরুদ্ধে যে সমালোচনাটা আছে সেটা সমালোচনা কিন্তু দুইভাবে মোকাবেলা হবে। একভাবে মোকাবেলা হবে, আমাকে যে পছন্দ করে, আমি আমার মতো করে, আমাকে যে পছন্দ করে সে মোকাবেলা করবে। আরেকভাবে মোকাবেলা হবে, যারা সমালোচনা করতেছে তাদের বিষয়টা কিন্তু সবার কাছে সচেতন আছে, ব্রেনে কিন্তু তাদেরটা আছে। আজকে যে কথাটা উনি বলতেছেন, গতকালকে উনি কি করে গেছেন এটা কিন্তু আমি ভুলে যাইনি, তাই না? তো ওনাদের এই অপপ্রচার, পরিকল্পিত অপরিকল্পিত যাই অপপ্রচার হোক না কেন, এই অপপ্রচারের মধ্য দিয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষতি হবে না। মাননীয় প্রধানমন্ত্রী যদি ক্ষতিগ্রস্ত হন, সেটা হলো সরকার কাছে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যদি উনি পূরণ করতে না পারেন। কিন্তু এই প্রত্যাশাটাও আমি বিশ্বাস করি পূরণ করতে পারবেন, কারণ উনি শুরুতে যেভাবে শুরু করছেন সেই শুরুটা এখন পর্যন্ত সামান্য পরিমাণও ব্যত্যয় হয়নি। উনি দুইটা বিষয় কিন্তু শুরু করছেন, একটা বিষয় হলো রাজনৈতিক, আরেকটা হলো আপনার কাঠামোগত অর্থনৈতিক অন্যান্য জায়গা, যে কাজগুলা, যে আপনি মনে করেন এই ফ্যামিলি কার্ড বলেন আর কৃষক কার্ড বলেন, কৃষি ঋণ মকুব বলেন, রাস্তাঘাট বলেন, জ্বালানি বলেন, সবগুলা থেকে এগুলো হলো কাঠামোগত উন্নয়ন। আর রাজনীতিকটা তিনি সহনশীল, তিনি জুলুম করার পক্ষে না। আপনি শপথ নেওয়ার আগে কিন্তু বিরোধী দলের নেতার বাসায় উনি নিজে গিয়েছেন, তাই না? এবং বিরোধী দলকে প্রথম উনি বিরোধী দলের সংসদীয় আসনে উনি অনুদান শুরু করছেন, কক্সবাজার আপনি নিজে দেখছেন কয়েকদিন আগে, তাই না? ওনার অর্থাৎ বিরোধী দলকে, বিরোধী শক্তিকে উনি আপনার রাজনীতির সহনশীল জায়গা দিচ্ছেন। এই জায়গাটা কিন্তু ছিল, যদি আপনার সেই সময় আপনার বয়স কিংবা কতটুকু বোঝা মনে আছে আমার জানা নেই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্যার করছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্যার যে সহনশীল আচরণ এবং গণতন্ত্র, রাজনীতি, সংগঠন, অর্থনীতি, রাষ্ট্র, পররাষ্ট্রনীতি সব যেভাবে পরিকল্পিতভাবে করছেন, জনাব তারেক রহমান, জিয়া রহমান স্যারের রক্তের উত্তরাধিকার, রাজনৈতিক উত্তরাধিকার, তিনিও সেভাবে শুরু করছেন। আপনি আস্থা রাখতে পারেন, সেটা উনি পারবেন।
এবং আমাদের সবার কিন্তু নৈতিক দায়িত্ব এই কাজের সহযোগিতা করা। ওনার সদিচ্ছা যে কাজগুলা, এই কাজটাকে সহযোগিতা করা। আপনি কি মনে করেন এর কি চারটিয়ানি কথা? যিনি সাবেক প্রধানমন্ত্রী যখন এক রাস্তা থেকে আরেক রাস্তা যেতেন, রাস্তা কতটুকু সময় আপনার ঘন্টাখানেক ব্লক থাকতো না, যতটুকু হোক কতটুকু সময় ব্লক থাকতো। আর ওনার যাতায়াতে কি কোনো ব্লক রাখতে হয় না? এটা কিন্তু বাংলাদেশে একটা মিরাকেল পরিবর্তন। হ্যাঁ, এটা আপনি কোনোভাবে এটা এই চিন্তাটা, এবং সবচেয়ে বড় কথা রাজনীতিভাবে উনি 99% 9 পয়েন্ট একদম সফল, যে সহনশীল উনি রাজনীতিটা ধারণ করছেন এবং উনি কন্টিনিউ করে যাচ্ছেন। এটাকে যদি আপনি ইতিবাচকভাবে নিয়ে যান, তাহলে আপনি লাভবান হবেন, উনিও লাভবান হবে, রাষ্ট্র লাভবান হবে। আচ্ছা, 6 মাসের সরকারে আপনি যেহেতু বিএনপির একজন একনিষ্ঠ কর্মী বা নেতা, যাই বলে না কেন, একনিষ্ঠ কর্মী হিসাবে ক্লোজলি আপনি দেখছেন, আগেও দেখেছেন, এখনো দেখছেন, এই 6 মাসের সরকার সম্পর্কে আপনার মূল্যায়ন কি? প্রথমে বললাম 6 মাসের সরকার হিসাবে এক শব্দে যদি বলি, রাজনৈতিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী শতভাগ সফল। যে রাজনৈতিক সহনশীলতা, রাজনৈতিক ইতিবাচক যে চিন্তাটা, শতভাগ তিনি সফল। এই সফলতা উনি কন্টিনিউ করার জন্য উনি সংগ্রাম করে যাবেন, আমরা সেই সংগ্রামের সাথী হিসাবে সাহায্য করব। আর প্রতিশ্রুতি যেগুলো দিয়েছেন, প্রতিটা প্রতিশ্রুতি উনি সক্রিয়ভাবে এবং আন্তরিকভাবে গ্রহণ করছেন এবং কন্টিনিউ করে নিয়ে যাচ্ছেন। এই প্রতিশ্রুতিগুলো তো বাস্তবায়নের মধ্য দিয়ে আপনার সার্বিক সফলতা আসবে। এই প্রতিশ্রুতি তো একদিনে বাস্তবায়ন সম্ভব না। আর ভালো করে জানেন, যেদিন উনি সরকার গঠন করলেন, কত বড় একটা বিপর্যয়ের মধ্য দিয়ে ওনার সরকার গঠন করার পরপরে ইরান যুদ্ধের যে জ্বালানি সংকট, সবকিছুর সঙ্গে জ্বালানি কিন্তু জড়িত। জ্বালানি সংকটের মধ্য দিয়ে সব সংকট জায়গায় কিন্তু সৃষ্টি হয়। সেই সময়টা জ্বালানি সংকটটা এখনো রয়ে গেছে। এবং আরো অবাক হওয়ার বিষয় যে এতটা বছরে আমাদের প্রাকৃতিক সম্পদ যে জ্বালানি আছে, যেটা আপনার খনি খনন করা, গ্যাস উত্তোলন করা, গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস আপনার উত্তোলন করে জনগণের চাহিদা পূরণ করা, গত 15, 16, 17 বছরে এই সরকার ভিন্ন উত্তরকরণে শুধু খালি আমদানি আর কুইন্টাল ভাড়া এবং আমদানি উপরই তারা সেটা করে গেল, যার মূল্যটা আমরা প্রত্যেকেই দিচ্ছি। গত বিএনপির সরকার 91 বিএনপির সরকার ম্যাডাম খালেদা জিয়ার সময় সাঙ্গু গ্যাস কূপ, যেটা গভীর সমুদ্র সাগর থেকে উত্তোলন, এরপরে তার হয়নি, তাই না? জ্বালানির এই আপনার যুদ্ধের কারণে জ্বালানি একটা সংকট হয়েছে, অর্থনীতির সংকট আছে, সেগুলো ধাপে ধাপে যাচ্ছে, হবে। এক জায়গায় আমি বলতে চাই, সরকার প্রধানের যেহেতু আন্তরিক আছেন প্রতিটা পদক্ষেপ, আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব হবে এই আন্তরিকতাকে সহযোগিতা করা। আমার প্রয়োজনে আমি করব, আপনার প্রয়োজনে আপনি করবেন, তাহলে দেশের ওনার আমার সবার জন্য মঙ্গল। জি, ধন্যবাদ জনাব শাহরুল কবির। আমরা শেষ করতে চাই, আপনি যদি শেষ কথা আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। শেষ কথা একটাই, আমার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, মাননীয় প্রধানমন্ত্রী যেন ভালো করে কাজ করতে পারেন, তিনি যেন সফল হইতে পারেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্যারের রক্তের উত্তরাধিকার, তার রাজনৈতিক দর্শনের উত্তরাধিকার, তিনি সফল হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ সফল হবে। বাংলাদেশ সফল হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়বাদী দল গর্ববোধ করবে, এবং তিনি বিএনপির মহাসচিবকে রাষ্ট্রপতি করছেন, সেই রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি আরও গর্ব করে বলতে পারবেন যে আমার দল আমাকে রাষ্ট্রপতি করছে, এই দল, এই সরকার বাংলাদেশের জন্য ভালো করছে। এটাই চাই আমি সবার কাছে, আমার জন্য দোয়া করবেন। আর প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শাহরুল কবির। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাচ্ছি। শাহরুল কবির যেমন বলছিলেন যে এই সরকারের সফল হওয়ার মাধ্যমে দেশ সফল হবে, সেই প্রত্যাশা আমরাও করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।